যে এই হামিদ কি করে দিনে দুপুরে বিমানবন্দর দিয়ে পালালো, এবং আমাদের মানে এই যে বিমানবন্দর দিয়ে পালালো মানে হচ্ছে যে তাকে পালাতে সহযোগিতা করা হয়েছে। তাকে যদি পালাতে সহযোগিতা করা না হতো তাহলে কোনোভাবেই সে পালাতে পারতো না। তো কারা সহযোগিতা করলো, কিভাবে সহযোগিতা করলো, এই বিষয়টা জানতে চাই। তবে তার আগে আমি একটা স্ট্যাটাস পড়ে শোনাতে চাই। আমার কাছে এটা খুবই মানে অবাক লাগছে। অবাক বলতে আমি অবাক হইনি, তার কারণ আমার কাছে মনে হয় যে এটাই বাস্তবতা। আপনারা অনেকেই দেখেছেন সৈয়দ আবদুল্লাহর একটা স্ট্যাটাস। ওই স্ট্যাটাসে বেশ কিছু প্রশ্ন সে করেছে, এবং সেই সঙ্গে আমি দেখাতে চাই আব্দুল হান্নান মাসুদ, সে বলছে আব্দুল হামিদকে বিমানবন্দরে আটকানো হলো, তারপর নাকি চুপ্পুর অফিস থেকে ফোন কল পেয়ে ছেড়ে দেওয়া হলো। এরপরও কি ইন্টারিম জুলাই বিপ্লবীরা সাপোর্ট করে যাবে? সরি, হয় চুপ্পুকে সরান, লীগকে ব্যান করেন, আর না হয় নিজেরা সরে যান। এবং সেখানে সে বেশ কিছু মন্তব্য করেছে। আপনার কাছে জানতে চাই, দিনে দুপুরে প্রকাশ্যে কিভাবে হামিদ পালিয়ে গেল, এই গল্পটা আপনার কাছে শুনতে চাই। এটা হলো বিষয়, আশা করি সবাই ভালো আছে। আচ্ছা, প্রথমত হলো বর্তমান যে বাংলাদেশ, এই বাংলাদেশে চুপ্পুর আদেশ পালন করবে, চুপ্পুর উদ্দেশ্য বাস্তবায়ন করবে, এটা করতে যদি কেউ হেল্প করে সে ঝুঁকিতে আছে নাকি ভালো থাকবে? মানে আমি বলছি, জুলাই পরবর্তী সময়ে যদি কেউ থাকে এমন চুপ্পুকে গোপনে গোপনে হেল্প করছে, তাহলে সে তার জন্য বিপদ আছে কিনা বলেন? তার জন্য আমি অবশ্যই বলতে বিপদ চাচ্ছি আছে। যে বিপদ আছে। তারপরে চুপ্পুর আদেশে কেউ যদি হামিদ সাহেবকে হ্যাঁ পালাতে হেল্প করে বা যেতে হেল্প করে, সেও বিপদে আছে কিনা বলেন? অবশ্যই বিপদে আছে। বিপদে আছে। তার মানে এগুলো বিপদ সীমার মধ্যে এই জোনটা। আমি আপনাদেরকে বলি যে এই যে পাসপোর্ট, আমাদের পাসপোর্ট অধিদপ্তর পাসপোর্ট প্রদান করেছিল স্পিকার শিরিন এবং তার হাজবেন্ডকে, তাই না? আচ্ছা, সে এখনো বহাল তবিয়তে আছে কিনা? অবশ্যই আছে, বহাল তবিয়তে আছে। আচ্ছা, হ্যাঁ, পাসপোর্টের ডিজি এবং এডিজি ওই যে আপনার হলো সেলিনা বানো আর একজন আছে তার ডিজির সহকারী, তারা বহাল তবিয়তে আছে। একদম। শুধু তাই না, আব্দুল্লাহ হিল নামে একজন পুলিশ অফিসার যে ছাত্র জনতাকে পুরাই মারছিল, তাকেও তারা অবৈধভাবে পাসপোর্ট বানিয়ে দিয়েছিল সিটি কর্পোরেশনের কর্মী হিসেবে, তাই না? এই পাসপোর্ট অফিসের ডিজি এডিজি এরা বহাল তবিয়তে আছে কিনা? একদম বহাল তবিয়তে আছে। এগুলো নিউজ হয়েছিল কিনা? এত কিছু হওয়ার পরে এদেরকে বহাল তবিয়তে রাখে চুপ্পু নাকি ইউনূস স্যার? অদৃশ্য শক্তি। অদৃশ্য শক্তি। আচ্ছা, আমরা আজকে অদৃশ্য শক্তি কি আমরা জানি না, তবে আপনি একটা স্ক্রিনশট দিয়েছেন। মানে অপরাধ যেই করুক, একটা নতুন ট্রেন্ড তৈরি হয়েছে, চুপ্পুর নামে চালিয়ে দাও, ঠিক আছে? যাই হোক, চুপ্পুর নামে চালিয়ে দাও, চুপ্পুকে দায়ী করে দোষী করে সবাই পোস্ট দিয়ে দাও। এই যে একটু দেখান সবাই দেখুক, আপনি দেখাচ্ছিলেন। এ হলো আব্দুল্লাহ হিল বাকি, ঠিক আছে? আব্দুল্লাহ হিল বাকি, সে এই যে ভাই ব্রাদার্স নামে যে গ্রুপটা, এটা ওই আসিফ টাসিফ যারা আছে নাই তাদের একটা গ্রুপ, তাদের ওই ভাই ব্রাদার ওখানে শিখাই দিচ্ছে যে সাবধান, আসিফ ভাই, মাহফুজ ভাই আর ইউনূস স্যারের নাম নিও না, হ্যাঁ, এই তিনজনের নাম নিও না তোমরা কেউ। আচ্ছা, মানে ঠাকুর ঘরে কে রে কলা আমি খাই না, এই তো আমাদের ন্যারেটিভ বানাতে হবে। দেখেন, চিন্তা করতে পারেন, এই ছোট ছোট বাচ্চা ছেলে পেলে
তারা ন্যারেটিভ বানাতে চায় একটা ক্রাইম করছে এই গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের এই ক্রাইমকে ঢাকার জন্য ন্যারেটিভ বানাতে চায়। ঠিক আছে, এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে এবং এরা সেই বুদ্ধিভিত্তিক সন্ত্রাস হয়ে জন্ম নিচ্ছে যারা একটা অপরাধ ঢাকার জন্য ন্যারেটিভ বানাতে চায় এবং বলে দিচ্ছে আসিফ মাহফুজের নাম নিও না। এবার আসেন, এই যে ন্যারেটিভটা সে শিখাই দিল এই আব্দুল্লাহিল বাকি, এই ন্যারেটিভটা শিখাই দেওয়ার পরে সঙ্গে সঙ্গে হান্নান মাসুদ ইন্টারিমকে আর দায়ী না করে চুপ্পুকে দায়ী করছে। দেখেন এইখানে 2 ঘন্টা আগের পোস্ট, 3 ঘন্টা আগের পোস্ট, দুটা পোস্টের মাঝে পার্থক্য দেখেন। প্রথম পোস্টে সে বলছে আব্দুল হামিদকে বিমানবন্দরে আটকানো হলো, তারপর আবার কার ফোনে ছেড়ে দেওয়া হলো, এরপরে কি ইন্টারিমকে জুলাই বিপ্লবীরা সাপোর্ট করে যাবে? ঠিক আছে, এটা লিখছে। দেখেন এরপরে যখন আব্দুল্লাহিল বাকি শিখায় দিল যে তোমরা কি মাথা খারাপ হয়ে গেছে, ও ন্যারেটিভ শেখাচ্ছে সবাইকে, এরা কি পরিমাণে ক্রিমিনালে রূপান্তরিত হয়েছে, এই আসিফ, এই মাহফুজ, এই নাহিদরা কি পরিমাণ ক্রিমিনালে রূপান্তরিত হয়েছে। এরা এদের অপরাধ ঢাকার জন্য চুপ্পুকে দোষী করার ন্যারেটিভ। আমি চুপ্পুকে যখন দেখেন এদের সাথে একটা কেমিস্ট্রি আছে। আজকে যদি আপনি ওই ভিডিওটা দেখাতে পারতেন তাহলে খুব চমৎকার হতো। সেটা হলো আমরা যখন চুপ্পুর পদত্যাগের জন্য প্রোগ্রাম করছিলাম রাষ্ট্রপতির বাসভবনের সামনে, সেই সময় এই যে সার্জিস, হাসনাত, হান্নান মাসুদ, এই তিনটাই এই তিনটাই আমাদের সেই প্রোগ্রাম ভন্ডুল করতে গিয়েছিল। আপনার কি সেই ভিডিও দেখছিলেন? আমি দেখছিলাম যে দেখছিলাম হুম। আমরা যে ব্যাপকভাবে আন্দোলন গড়ে তুলেছিলাম, সেই সময় ওরা গিয়ে বলল আগামী 2 দিনের মধ্যে যদি চুপ্পুর পদত্যাগ না করাতে পারি তাহলে তোমরা আমাদেরকে দেখে নিও। এই কথাটা বলে প্রোগ্রামটা সে ভন্ডুল করে দেয়। হুম, 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 বলেন হুম, 2 ঘন্টার মধ্যে তাহলে তারা চুপ্পুর কাছ থেকে কত টাকা নিয়ে হান্নান মাসুদ এবং এই যে সার্জিস এবং আপনার হলো গেছিল। এবং ওই দিন আসিফ মাহমুদ বলেছিল যে আপনি যদি আমাদের কথা না শোনেন সেনাবাহিনী আপনাকে গুলি করবে। এই আমাকে বলেছিল। আপনি একটু আমার দিকে দেখান একটু, আমি বলছি হুম। আসিফ মাহমুদ আমাকে বলেছিল যে আমি যদি ওখান থেকে আমার টিম নিয়ে না সরে যাই, চুপ্পুর পদত্যাগের দাবি থেকে যদি না সরে যাই তাহলে আমাকে গুলি করা হবে। এই কথাটি আসিফ মাহমুদ বলেছিল। তখন ভিড়ের মধ্যে ভালো বুঝি নাই, আমি সরি নাই। পরবর্তীতে আরেকদিন যখন আমার সাথে কথা হচ্ছে, চ্যাট দেখাবো নেই, বলছে আপনি ওই সময় চুপ্পুর ওখান থেকে না সরলে আপনাকে গুলি করা হতো। এইভাবে দেখেন আমরা এই যে ঠিক আছে, আপনি বলেন এবার আমি বলবো কি। না, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা বলি ডিপ স্টেট, একে দাঁড় দোষ দিচ্ছি, ওর ঘাড়ে দোষ দিচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে এই ডিপ স্টেটটা কারা, এটা তো এখন আমাদের কাছে পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, ডিপ স্টেট কারা আমরা জানি না, তবে আমরা যা জানি সেটাও খুব ভয়ঙ্কর। ঠিক আছে, ডিপ স্টেটের রাজনীতি যারা ডিপ ডিপ মানুষ তারা বের করবে। আমাদের কাছে যে ইনফরমেশন গুলো আছে তার মধ্যে এই যে বিকাশ এবং নগদ যেরকম ওয়ালেট সার্ভিস, ডক্টর ইউনুস তার জন্য এরকম একটা ওয়ালেট কোম্পানির অনুমোদন নিয়েছেন ওনার গ্রামীণ সিম ব্যবহার এটা করে। আমরা অনেক আগে, ঠিক এটা আমরা আছে, গত সপ্তাহে আমরা এটা প্রকাশ এটা করেছি। পিএসপি আপনারা প্রোগ্রাম করেছেন। তারপরে কি নিল, ম্যান পাওয়ারের লাইসেন্স, আদম ম্যান পাওয়ার ব্যবসায়ী হতে লাইসেন্স চায় ডক্টর নিয়েছে, ইউনুস। আচ্ছা, বিশ্ববিদ্যালয় নিয়েছে। তারপরে স্টারলিংকের মাধ্যমে তার গ্রামীণ নেটওয়ার্ককে সুবিধা দেওয়ার একটা ব্যবস্থাপনা করছে, হুম, তাই না? হুম, তারপরে বিদেশিদের এটা তো গেলই, তারপরে নিজের নামে কর মাফ করে নিল, এগুলো গেল নাকি? হুম, আজকে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব। প্রশ্নটা যদিও আসিফ মাহমুদের পক্ষে যায়, তারপরেও প্রশ্ন করব। আসিফ মাহমুদের বাবা একটা ঠিকাদারি লাইসেন্স নিয়েছিল, আসিফ মাহমুদ বড়ই বেকায়দায় পড়ে গেল যে ওর বাবা ঠিকাদারি লাইসেন্স নিয়ে ওকে বিপদে ফেলাই গেছে। বেসিক্যালি আসিফ মাহমুদের বাবা এতটাই লুটপাটে জড়িত যে তার মন্ত্রণালয় এতটাই নিয়ন্ত্রণ করছো যে আসিফ মাহমুদ নিজে জানে না যে ওর বাবা কতটুকু নিয়ন্ত্রণ করে। ওকে না জানিয়ে ওখান থেকে লাইসেন্স বের করে নিয়ে আসতে পারে। তো আসিফ মাহমুদ এই জন্য আবার ক্ষমাও চাইলো, মানে বাপের বাপের হয়ে অপরাধের খাওয়া মাসুল দিচ্ছে। হ্যাঁ, কিন্তু তারা চোর, এটা তো প্রমাণিত। আচ্ছা, আমার কথা হলো আসিফ মাহমুদের মতো একটা উপদেষ্টা
শিশু উপদেষ্টা, তাকে যদি ক্ষমা চাইতে হয়, তাহলে ডক্টর ইউনূস 666 কোটি টাকা এই যে কর মাফ করে নিল, গ্রামীণ ম্যান পাওয়ার আদম ব্যবসায়ীর লাইসেন্স নিল, পিএসপি গ্রামীণ ওয়ালেটের লাইসেন্স নিল, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিল, এতগুলো সুবিধার জন্য আমরা ডক্টর ইউনূসের সামনে বসে জিজ্ঞাসা করতে পারি কিনা যে আপনার একজন উপদেষ্টা অন্যায় ঠিকাদারি লাইসেন্স নেওয়ার জন্য ক্ষমা চাইতে হয়েছে, আপনারা আপনি আমাদের সামনে বসে মুখোমুখি দাঁড়িয়ে, সাংবাদিকের সামনে বসে মুখোমুখি বসে আপনি ক্ষমা চাইবেন কিনা? এই কথাটা ডক্টর ইউনূস স্যারকে আমরা রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক অংশীদারগুলো, দেশের নাগরিকরা, সাংবাদিকরা জিজ্ঞাসা করার অধিকার রাখে কিনা। আপনার উপদেষ্টা ঠিকাদারি লাইসেন্স নেওয়ার জন্য যদি ক্ষমা চাইতে হয়, আপনি রাষ্ট্রের ক্ষমতাকে ব্যবহার করে এই গ্রামীণ ফোনকে সুবিধা দিচ্ছেন, গ্রামীণ ব্যাংকে বাংলাদেশের নাগরিকের, জনগণের, সরকারের 35% শেয়ার ছিল, সেটাকে কমিয়ে 10% করেছেন। আপনি আদম ব্যবসা করবেন, ম্যান পাওয়ারের ব্যবসা করবেন, আপনি সেই জন্য লাইসেন্স নিয়েছেন, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিয়েছেন। আপনাকে জনগণের সামনে জিজ্ঞাসা করার অধিকার আছে কিনা, সাংবাদিকদের জিজ্ঞাসা করার অধিকার আছে কিনা যে আপনার এইগুলো নৈতিক হয়েছে কিনা। আসিফ মাহমুদের মতো আমি তাকে জিজ্ঞাসা করছি। অবশ্য অবশ্য ডক্টর ইউনূস স্যার অনেক চালাক এবং ধুরন্ধর। উনি সাংবাদিকদের মুখোমুখি হয় না, উনি আমাদের লোকাল সাংবাদিকদের মুখোমুখি হয় না। উনি 150 টাকার একজন প্রেস ব্রিফিং করার জন্য একজন আমলাকে পাঠায়, আর 300 টাকার একজন হলো আমলাকে প্রেস ব্রিফিং করার জন্য পাঠায়। এদেরকে সামনে সেট করে রাখছে, এদের ভ্যালুলেস কথা আমাদেরকে সারাক্ষণ বক 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 করে শুনতে হয়, কিন্তু উনি সাংবাদিকদের সামনে কখনো এসে প্রশ্ন উত্তর করেন না। বাংলাদেশের যত রাষ্ট্রপ্রধান ছিল, হাসিনা, খালেদা, এরশাদ, জিয়াউর রহমান, তারা কখনোই সাংবাদিকদের মুখোমুখি প্রেস ব্রিফিং করতে কখনো ভয় পায়নি। কিন্তু ডক্টর ইউনূস কেন সাংবাদিকদের সামনে আসতে চায় না? সাংবাদিকরা প্রশ্ন করতে চায়, আপনি করিডোর দিলেন কার কার সাথে প্রশ্ন করে? যখন এদেশে সংখ্যালঘুদের উপর নিপীড়ন হচ্ছিল, তখন সবাইকে ডেকে আলোচনা করতে পারলো, তাই না? কিন্তু এই যে আমেরিকা করিডোর, এই যে জাতিসংঘ, এই জায়গায় উনি গোপনে কিছু একটা করতে চান, উনি আমাদের সঙ্গে এই গোপন কাজটা আলোচনা করলেন না। আমি এইটাই ওনার সামনে বসে জিজ্ঞাসা করতে চাই যে উনি এটা করলেন না কেন। সাংবাদিকরা জিজ্ঞাসা করতে চায়, কিন্তু সাংবাদিকরা কখনো ওনাকে পায় না। উনি 150 টাকার 2 জন ব্রিফিং করার জন্য আমলাকে দিয়ে রাখছে। এই 150 টাকার আমলারা সামনে বক বক করে, যাদেরকে কোনো একটা আপত্তিকর প্রশ্ন করলে ওদের জন্য আপত্তি হয়, এরকম প্রশ্ন করলে চাকরি যেতে হয়। অথচ বাংলাদেশের সকল রাষ্ট্রপ্রধান সাংবাদিকদের সামনে তারা সিচুয়েশন ম্যানেজ করতো। উনি বাংলাদেশের সাংবাদিকদের সামনে না আসলেও উনি ঠিকই আমেরিকার গণমাধ্যমের সামনে আসে, তারপরে ইউকের গণমাধ্যমের সামনে আসে, কিন্তু বাংলাদেশের সাংবাদিকদের সামনে উনি আসতে চান না। কারণ বাংলাদেশের সাংবাদিকদের সামনে উনি এসে ওনার মুখস্থ মোটিভেশন দিতে পারবেন না। তাদের কাছে কিছু প্রশ্ন আছে, কিছু জানার আছে।